নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। অপারেশন সিন্ধু স্থগিত করা হয়েছে মাত্র। পাকিস্তানের জঙ্গি তৎপরতা বাড়লে আবারও আঘাত আনবে ভারত। জাতির উদ্দেশ্যে ভাষণে জানালেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে আলোচনা, সন্ত্রাসবাদী কার্যকলাপ চলতে পারে না। পাকিস্তানকে স্পষ্ট বার্তা ভারতের। জল আর রক্ত একসঙ্গে বইতে পারে না, বললেন মোদী। পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসতে পারে ভারত, কিন্তু সে আলোচনা হবে শুধু সন্ত্রাসবাদ আর পাক অধিকৃত কাশ্মীর নিয়ে, জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী। পহেলগাঁও হামলায় জড়িত 3 জঙ্গির ছবি দিয়ে কাশ্মীরের সোপিয়ানে পোস্টার। খোঁজ দিতে পারলে 20 লক্ষ টাকা পুরস্কার। এদের মধ্যে একজন কাশ্মীরি, বাকি 2 জন পাকিস্তানের বাসিন্দা। আপাতত সংঘর্ষ বিরতি হলেও পাকিস্তানকে বিশ্বাস নেই। সীমান্তবর্তী 9 রুটে বিমান চালানো বন্ধ রাখার সিদ্ধান্ত ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়ার। বিমানবন্দর খুললেও স্বাভাবিক হল না বিমান পরিষেবা। পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছিল উদামপুরে ভারতের S-400 এয়ার ডিফেন্স বা সুদর্শন চক্র ধ্বংস করে দিয়েছে। আর এই খবর ছড়িয়ে পড়তেই তড়িঘড়ি ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে জানানো হয় S-400 ধ্বংসের যে দাবি উঠছে তা সম্পূর্ণ মিথ্যা। ভারতের সুদর্শন সিস্টেমের কোনো ক্ষতি করতে পারেনি শত্রুপক্ষ। ভারতের তরফে পাকিস্তানের মিথ্যাচার ফাঁস করার পরই মঙ্গলবার আদমপুরে বায়ুসেনা ঘাঁটিতে পৌঁছে সেনা আধিকারিকদের সাথে কথা বলেন নরেন্দ্র মোদী। আর তারপরেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সুদর্শনের সামনে দাঁড়িয়ে ভাষণ দেন প্রধানমন্ত্রী। সেই ভাষণের ছবি তিনি পোস্ট করেছেন। इस जयघोष की ताकत अभी अभी दुनिया ने देखी है। भारत माता की जय यह सिर्फ उद्घोष नहीं है, ये देश के हर उस सैनिक की शपथ है जो मां भारती की मान मर्यादा के लिए जान की बाजी लगा देता है। ये देश के हर उस नागरिक की आवाज है जो देश के लिए जीना चाहता है, कुछ कर गुजरना चाहता है। পাকিস্তানের সঙ্গে কথা হলে শুধু পাক অধিকৃত কাশ্মীর নিয়ে কথা হবে, কড়া বার্তা প্রধানমন্ত্রীর। সেনা এবং বিদেশ সচিবের মতোই মোদীর বার্তা, পাকিস্তানের সঙ্গে কথা হলে এবার পাক অধিকৃত কাশ্মীর নিয়েই কথা হবে। आज विश्व समुदाय को भी कहूंगा, हमारी घोषित नीति रही, अगर पाकिस्तान से बात होगी तो टेररिज्म पर ही होगी। अगर पाकिस्तान से बात होगी तो पाक ऑक्युपाइड कश्मीर पीओके उस पर ही होगी। কোনো ব্ল্যাকমেইল ভারত সহ্য করবে না। নিউক্লিয়ার ব্ল্যাকমেইল সহ্য করবে না ভারত, আর সন্ত্রাসবাদীদের চোখ রাঙানিও সহ্য করবে না ভারত। পাকিস্তানকে যদি বাঁচতে হয় ওদের সন্ত্রাসের পরিকাঠামো নির্মূল করতে হবে, জানালেন প্রধানমন্ত্রী। कोई भी न्यूक्लियर ब्लैकमेल भारत नहीं सहेगा। न्यूक्लियर ब्लैकमेल की आड़ में पनप रहे आतंकी ठिकानों पर भारत सटीक और निर्णायक प्रहार करेगा। টেরর ও টক, সন্ত্রাস এবং আলোচনা একসঙ্গে চলতে পারে না। রক্ত ও জল কখনো একসঙ্গে বইতে পারে না। সোমবার স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিলেন নরেন্দ্র মোদী। সিন্ধুর 1 ফোঁটা জল পাবে না পাকিস্তান। শুধু তাই নয়, মোদীর আরও বার্তা, সন্ত্রাস ও বাণিজ্য, সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে কখনো চলতে পারে না। पाकिस्तान को अगर बचना है तो उसे अपने टेरर इंफ्रास्ट्रक्चर का सफाया करना ही होगा। इसके अलावा शांति का कोई रास्ता नहीं है। भारत का मत
एकदम स्पष्ट है। टेरर और टॉक एक साथ नहीं हो सकते। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते और पानी और खून भी एक साथ नहीं बह सकते। জম্মু ও কাশ্মীর থেকে সন্ত্রাসের শিকড় উপড়ে ফেলতে ফের বড়সড় অভিযান ভারতীয় সেনার। অপারেশন সিন্দুরের মাঝেই মঙ্গলবার সোপিয়ানে অভিযান চালিয়ে ৩ জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী। এরা লস্কর ই তৈবারের সদস্য বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে পুলিশের তরফে। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে উপত্যকা জুড়ে লাগাতার অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার সোপিয়ানের জিন পাথেও কেল্লের জঙ্গল ঘেরা এলাকায় জঙ্গিদের উপস্থিতির গোপন খবর পেয়ে গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনীরা। দীর্ঘক্ষণ দুপক্ষের গুলির লড়াই চলার পর ৩ লস্কর জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। পহেলগাঁওয়ের ঘটনার পর মঙ্গলবার ভোরে পাঞ্জাবের আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে গিয়ে সরাসরি সৌজন্য বিনিময় করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আদমপুর বায়ুসেনা ঘাঁটি এক আনন্দময় মুহূর্তের সাক্ষী রইল। প্রধানমন্ত্রী যে বায়ুসেনা ঘাঁটিতে দেখা করতে গিয়েছিলেন ঘটনাচক্রে সেখানেই ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলার চেষ্টা করেছিল পাকিস্তান, কিন্তু ভারতের বায়ুসেনাদের তৎপরতায় পাক সেনাদের হামলা ব্যর্থ হয়েছে। শুধু আদমপুর বায়ুসেনা ঘাঁটি নয়, আরও কয়েকটি বায়ুসেনা ঘাঁটিতে হামলার চেষ্টা করেছিল পাকিস্তান। সবকটি হামলাই ব্যর্থ করেছে ভারতীয় সেনারা। পাকিস্তানের হামলা রুখতে ভারত সেনাদের প্রশংসা করতে দেখা গেল প্রধানমন্ত্রীকে। এবার প্রধানমন্ত্রী নিজেই দেখা করতে বায়ুসেনা ঘাঁটিতে গেলেন। এক্স হ্যান্ডেলে বায়ুসেনা ঘাঁটিতে জওয়ানদের সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, মঙ্গলবার সকালে আদমপুরের বায়ুসেনা ঘাঁটিতে গিয়েছিলাম। আমাদের বাহাদুর জওয়ানদের সঙ্গে দেখা করলাম, যারা পাকিস্তানের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে বাহাদুরির সঙ্গে লড়াই করেছেন। তাদের সঙ্গে সাক্ষাৎ আমার কাছে এক বিশেষ অভিজ্ঞতা। সেনাবাহিনীর প্রতি গোটা দেশ কৃতজ্ঞ। তারা দেশের সুরক্ষার জন্য সর্বদা প্রস্তুত। কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক। বোম স্কোয়াডকে ডাকা হয়। মুম্বাইগামী 6E5227 বিমানে বোমা রয়েছে বলে ফোন আসে। বর্তমান পরিস্থিতি এই ফোনকে হালকাভাবে নেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানে 194 জন যাত্রী ছিলেন। তাদের নামিয়ে দিয়ে শুরু হয় তল্লাশি। কলকাতা থেকে ছেড়ে যাওয়ার আগেই খবর আসে বিমানে বোমা রয়েছে, আর তারপরে আর কোনো ঝুঁকি নেওয়া হয়নি। আইসোলেশনে বেতে নিয়ে আসা হয় বিমানটিকে। গোটা এলাকা ঘিরে ফেলে সিআইএসএফ। ভারত পাক সংঘর্ষ বিরতির পর এবার ছন্দে ফিরেছে উপত্যকা। ধীরে ধীরে খুলছে বাজার, দোকান, স্কুল, কলেজ। চলছে ভারতীয় সেনাবাহিনীর নজরদারি। মঙ্গলবার খুলল কাশ্মীরের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। ভারত পাকিস্তান যুদ্ধের আবহে কার্যত পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছিল জম্মু কাশ্মীর। স্কুল, কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় সবই বন্ধ করে দেওয়া হয়েছিল। শুধুমাত্র জরুরি পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল স্থানীয় প্রশাসনের তরফে। ধীরে ধীরে ছন্দে ফিরছে ভূস্বর্গ। মঙ্গলবার স্কুল, কলেজ খুলছে জম্মু কাশ্মীরে। কাশ্মীরের ডিভিশনাল কমিশনার জানিয়েছে, উপত্যকার বর্তমান পরিস্থিতি আগের থেকে ভালো। সামগ্রিক পরিবেশে পরিবর্তন হয়েছে, তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মঙ্গলবার থেকে বেশিরভাগ অঞ্চলে স্কুল, কলেজ খুলে দেওয়া হবে। তবে খোলা হবে না সীমান্তবর্তী অঞ্চলের স্কুল, কলেজ, অর্থাৎ কুপওয়াড়া, বারামুলা এবং বন্দিপোরায় কোনো স্কুল, কলেজ খোলা হবে না। উল্লেখ্য, ভারতের অপারেশন সিন্দুরের পর বৃহস্পতিবার ভারতের সীমান্ত লগ্ন এলাকায় লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল পাকিস্তান। এরপরেই নিরাপত্তার কথা মাথায় রেখে জম্মু কাশ্মীরের স্কুল, কলেজ এবং ভারতের 32টি বিমানবন্দর 10ই মে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। তবে এই সপ্তাহে এখনো পর্যন্ত কোনো সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়নি। অন্যদিকে জম্মু কাশ্মীরের সোপিয়ান জেলায় 3 জন টেররিস্টের ছবি সহ বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো হয়েছে এবং পোস্টারে লেখা রয়েছে, 3 জন টেররিস্টকে খুঁজে দিতে পারলে 20 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। হাই নিউজ নেট।
যাত্রী সুরক্ষায় বাতিল বিমান। মঙ্গলবারের জন্য জম্মু শ্রীনগর সহ মোট 7টি জায়গার বিমান পরিষেবা বন্ধ রাখার কথা ঘোষণা করেছে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো। মঙ্গলবারের জন্য জম্মু শ্রীনগর সহ মোট 7টি জায়গায় বিমান পরিষেবা বন্ধ রাখার কথা ঘোষণা করেছে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো। সোমবার বিবৃতি দিয়ে ওই উড়ান সংস্থা জানিয়েছে, সাম্প্রতিক পরিস্থিতিতে যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এয়ার ইন্ডিয়ার তরফে জম্মু, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোট বিমানবন্দরের সমস্ত উড়ান বাতিল করা হয়েছে। একইভাবে ইন্ডিগোর তরফে জম্মু, অমৃতসর, চণ্ডীগড়, লেহ, শ্রীনগর এবং রাজকোটের সমস্ত বিমান ওঠানামা বন্ধ রাখা হয়েছে। ওই বিবৃতিতে যাত্রীদের উদ্দেশ্যে আরও বলা হয়েছে, বিমানবন্দরে পৌঁছানোর আগে ইন্ডিগোর ওয়েবসাইট বা অ্যাপে ফ্লাইট স্ট্যাটাস দেখে নেওয়ার কথা। পরিস্থিতির উপরে আমাদের নজর রয়েছে, পরবর্তী আপডেট জানানো হবে। পাহেলগামে সন্ত্রাসবাদী হামলা ও অপারেশন সিন্দুরকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত চরম আকার নেয় গত 7ই মে থেকে। আকাশপথে পাকিস্তানের লাগাতার ড্রোন হামলার জেরে যাত্রী নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে গত 9ই মে বিবৃতি জারি করে কেন্দ্র, যেখানে উত্তর ও পশ্চিম সীমান্তবর্তী রাজ্যগুলির 32টি বিমানবন্দরে 14ই মে পর্যন্ত অসামরিক বিমান চলাচল নিষিদ্ধ করা হয়, যার মধ্যে ছিল এই 7টি বিমানবন্দরও। শনিবার পাকিস্তানের তরফে আসা সংঘর্ষ বিরতির প্রস্তাব সমর্থন করে ভারত। ওই দিন বিকেল 5টা থেকে কার্যকর হয় সংঘর্ষ বিরতি। সীমান্ত পারে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের লড়াই শান্ত হওয়ার পর নির্ধারিত সময়সীমার আগেই সোমবার বিজ্ঞপ্তি দিয়ে 32টি বিমানবন্দর চালু করার নির্দেশ দেওয়া হয় কেন্দ্রের তরফে। কিন্তু মঙ্গলবারের জন্য দেশের 7 গুরুত্বপূর্ণ বিমানবন্দর থেকে সমস্ত উড়ান বাতিল করল 2 এয়ারলাইন সংস্থা। হাই নিউজ নেটওয়ার্ক। পেহেলগাঁও কাণ্ডের পর দেশের বিভিন্ন ওয়েবসাইটে 15 লক্ষ বার সাইবার হানার পাক মদতপুষ্ট হ্যাকারদের, সফল মাত্র 150টি। মহারাষ্ট্র সাইবার সেলের তদন্ত রিপোর্ট অনুযায়ী কেবল পাকিস্তান থেকেই নয়, সাইবার হানা চালানো হয়েছে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মরক্কো এবং পশ্চিম এশিয়ার কয়েকটি দেশ থেকেও। গত 22 এপ্রিল পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে 15 লক্ষ বার সাইবার হানা চালালো পাকিস্তানের মদতপুষ্ট হ্যাকাররা। মহারাষ্ট্রের সাইবার সেলের একটি তদন্তমূলক প্রতিবেদনে এমনই জানানো হয়েছে। ওই প্রতিবেদনে এও জানানো হয়েছে, হ্যাকারদের সাফল্য যৎসামান্যই। লক্ষ লক্ষ বার ভারতের ওয়েবসাইটগুলিকে নিশানা করলেও মাত্র 150টি ক্ষেত্রে সফল হয়েছে তারা। মহারাষ্ট্র সাইবার সেলের তদন্তের রিপোর্ট অনুযায়ী কেবল পাকিস্তান থেকেই নয়, সাইবার হামলা চালানো হয়েছিল বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মরক্কো এবং পশ্চিম এশিয়ার কয়েকটি দেশ থেকেও। তদন্ত রিপোর্টটির নাম রোড অফ সিন্দুর। এই রিপোর্টে হ্যাকারদের বেশ কয়েকটি দাবিকেও নস্যাৎ করে দেওয়া হয়েছে। যেমন হ্যাকাররা দাবি করেছিলেন, মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের সার্ভার থেকে গুরুত্বপূর্ণ তথ্য চুরি করা হয়েছে। তাদের তরফে এও দাবি করা হয় যে ভারতের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে সাইবার হানা হওয়ায় বহু জায়গায় বিদ্যুৎ পৌঁছচ্ছে না। এই সমস্ত দাবিকে মিথ্যা বলে দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে। যে 150টি ওয়েবসাইটকে হ্যাকাররা সফলভাবে নিশানা করতে পেরেছেন সেগুলির মধ্যে রয়েছে একটি পুরসভার ওয়েবসাইট, একটি নার্সিং ট্রেনিং কলেজের ওয়েবসাইট এবং 2টি ওয়েবসাইটকে বিকৃত করেন হ্যাকাররা। তবে অধিকাংশ ক্ষেত্রে হ্যাকারদের হানা প্রতিহত করা গিয়েছে বলেই জানানো হয়েছে ওই তদন্তমূলক প্রতিবেদনে। ইতিমধ্যেই ওই তদন্তমূলক প্রতিবেদন বিভিন্ন তদন্তকারী সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। হাই নিউজ। পাঞ্জাবে বিষমদ খেয়ে মৃত্যু হল 15 জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও 10 জন। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। পাঞ্জাবে মৃত্যু মিছিল। বিষমদ খেয়ে মৃত্যু হল 15 জনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও 10। পুলিশ সূত্রে খবর, রাজ্যের অমৃতসরের মাজিতা ব্লকের ঘটনা। মৃতদের বেশিরভাগই ভাঙ্গালি, কালান, থারিওয়াল, সাঙ্গা এবং মাঝারি কালান ব্লকের বাসিন্দা। গুরুতর অসুস্থদের উদ্ধার করে অমৃতসরের সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অমৃতসরের পুলিশ সুপার মনিন্দর সিং সংবাদ মাধ্যমকে 15 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার রাত 9:30 নাগাদ খবর আসে মাজিতা এলাকায় একের পর এক বাসিন্দার মৃত্যু হচ্ছে। একই সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখা হয়। বিষ মদ খেয়ে প্রথমে অসুস্থ হয়ে পড়েন অনেকে, তারপর তাদের মধ্যে কয়েকজনের মৃত্যু হয়। এই ঘটনায় মদের কারবারি সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। ধৃতেরা হলেন কুলবীর সিং, সাহিব সিং, গুরজন্ত সিং এবং নিন্দের কর। कल रात को अराउंड 9:30-10 हमें एक इन्फॉर्मेशन मिलती है कि यहाँ पे स्प्यूरियस लिकर पी के लोगों की डेथ्स होनी शुरू हो गई हैं। हमें जैसे इन्फॉर्मेशन मिलती है हम तुरंत कार्रवाई करते हुए हमने जो यहाँ के लोकल जो इन्फॉर्मेशन के मुताबिक 4 लोग थे उनको हमने इमीडिएटली राउंड अप कर लिया। उनसे फिर हमने पता करा तहकीकात में कि यहाँ पे जो मेन सप्लायर है यहाँ का प्रभजीत सिंह, जो
पंगाली गांव का है रहने वाला, पंगवा गांव का रहने वाला है, उसको हमने अरेस्ट किया। फिर उससे पूछा तो यहाँ का जो किंग पिन है सप्लायर साहब सिंह है, राजस्थान का रहने वाला, उसको भी हमने राउंड अप कर लिया और उससे हम छानबीन कर रहे हैं कि उसने कहाँ कहाँ से मंगाया, आउटसाइड डिस्ट्रिक्ट मंगाया, आउटसाइड स्टेट मंगाया। तो जितनी भी फर्म से उन्होंने मंगाया, हम पूरी की पूरी जितनी है इन फर्म्स को डिस्ट्रीब्यूशन जो इनकी मशीनरी है, इनको पूरा का पूरा इनको हम डिस्ट्रॉय कर देंगे। অমৃতসরের ডেপুটি পুলিশ কমিশনার সাক্ষী সানি নিজে নজরদারি চালাচ্ছেন। মাজিদা থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক আফতাব সিং বলেন, রবিবার সন্ধ্যায় একটি জায়গা থেকে মদ কেনা হয়েছিল। সেই মদ খেয়ে সোমবার সকালে কয়েকজনের মৃত্যু হয়। প্রশাসনকে না জানিয়ে স্থানীয়রা মৃতদের শেষকৃত্য করেন। এলাকায় গোটা ঘটনায় ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে যায়। সেখানে পৌঁছেই জানতে পারে অনেকের মৃত্যু হয়েছে, তাদের গোপনে শেষকৃত্য করে দেওয়া হয়েছে। बहुत ही अनफॉर्चुनेट ये जो ट्रेजेडी हुई है, मजीठा हमारा जो हल्का है वहाँ पर कुछ लोगों ने स्प्यूरियस लिकर जहरीली शराब जो कंज्यूम की थी कल, हमें रात को पता लगा कि जो लोगों ने कल ये सेवन किया होगा इस स्प्यूरियस लिकर का, 5 विलेजेस से हमें फिर रिपोर्ट्स आने शुरू हो गए कि लोग क्रिटिकल स्थिति में थे। हमने तुरंत जो है अपनी टीम्स रश करके मेडिकल टीम्स, अभी भी हमारी मेडिकल टीम्स जो हैं डोर टू डोर जाके जो भी किसी को भी चाहे सिम्टम है या नहीं है, उनको हम लोग फिर भी अभी भी हॉस्पिटल पहुंचा रहे हैं ताकि उनका बचाव हो सके। এই প্রথমবার নয়, 5 বছর আগে তারান এবং গুরদাসপুরেও বিষমদে 130 জনের মৃত্যু হয়েছিল। অনেকে আবার দৃষ্টিশক্তিও হারিয়েছিলেন। শুধু তারানেই মৃত্যু হয়েছিল 80 জনের। হাই নিউজ নেটওয়ার্ক। প্রয়াত বাম নেতা নেপালদেব ভট্টাচার্য সোমবার রাতে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ অবস্থায় ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 74 বছর। বাম রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন তিনি। একসময় দল থেকে বহিষ্কৃত হলেও ফের সিপিএম এ ফেরেন। আলিমুদ্দিন স্ট্রিটে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। সোমবার টেস্ট ক্রিকেট থেকে অবসর। মঙ্গলবার তারকা দম্পতিকে দেখা গেল বৃন্দাবনে। কি কারণে চোখে জল এলো অনুষ্কার? থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন বিরাট কোহলি। মঙ্গলবার তাকে দেখা গেল বৃন্দাবনে, সঙ্গে স্ত্রী অনুষ্কা শর্মা ও তার 2 সন্তান। বৃন্দাবনের কোথায় গিয়েছিলেন দুই তারকা? জানা গিয়েছে তারা প্রেমানন্দ গোবিন্দ শরণ মহারাজের আশ্রমে গিয়েছিলেন। মাঝে মধ্যেই কোহলি এবং তার পরিবার বৃন্দাবনে যান। এর আগেও বিভিন্ন ধর্মস্থানে দেখা গিয়েছে তাদের। মঙ্গলবার কোহলিকে দেখা যায় হালকা রঙের শার্টে, তার মুখে ছিল মাস্ক। অনুষ্কার পরনে হালকা রঙের চুড়িদার, তার মুখেও মাস্ক ছিল। একটি সাদা গাড়ি করে বৃন্দাবনের রাস্তায় তাদের দেখা গিয়েছে। পরে তাদের দেখা যায় আশ্রমে। সেখানে প্রেমানন্দ মহারাজের উপদেশ শোনেন কোহলি এবং অনুষ্কা। আর সেই সময় লক্ষ্য করা যায় অনুষ্কার চোখে জল। 2021 সালে টেস্ট অভিষেক হয়েছিল কোহলির। 14 বছরে 123টি ম্যাচ খেলেছেন, করেছেন 9230 রান, 30টি শতরানও করেছেন কোহলি। ভারতের অন্যতম সেরা ব্যাটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি, তিনি একদিনের ক্রিকেট খেলবেন। এর আগে টি-20 ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন বিরাট কোহলি। এবার ছাড়লেন টেস্ট ক্রিকেটও। এই বছর জানুয়ারি মাসে বৃন্দাবনে দেখা গিয়েছিল কোহলিদের। অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ শেষ করে দেশে ফেরার পর সেখানে গিয়েছিলেন তারা। টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর আরও একবার সেখানে গেলেন। 17 মে থেকে আবার শুরু হবে আইপিএল। সেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দেখা যাবে। হাই নিউজ নেটওয়ার্ক। এক বছরে 1,40,00,000 ইউনিট এসি মেশিন বিক্রি হয়েছে গোটা দেশ জুড়ে। সংখ্যাটা চলতি বছর আরও বাড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ব্যবসার দিক থেকে বিষয়টা ভালো হলেও এর বড় প্রতিকূল প্রভাব পড়তে পারে পরিবেশের ওপর। এসি ব্যবহার বাড়লে বাড়বে বিদ্যুতের চাহিদা, আর ভারতে বেশিরভাগ বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন করে কয়লা পুড়িয়ে। এসির স্বস্তি কি হয়ে উঠবে ভবিষ্যতের অস্বস্তির কারণ? ভারতে চলতি দশকে শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থার ব্যবহার অভূতপূর্ব হারে বৃদ্ধি পেয়েছে। 2023-24 অর্থবর্ষে দেশে বিক্রি হয়েছে রেকর্ড 1,40,00,000 এয়ার কন্ডিশনার।
যা আগের দশকের তুলনায় প্রায় 3 গুণ বেশি। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার অনুমান অনুযায়ী 2050 সালের মধ্যে ভারতে এসির ব্যবহার 9 গুণ বাড়বে। বর্তমানে যেখানে 7% পরিবারের ঘরে এসি রয়েছে, সেখানে আগামী কয়েক দশকে সংখ্যাটি পৌঁছতে পারে 50 থেকে 60%। এই প্রবণতা যেমন নাগরিকদের দৈনন্দিন জীবনে স্বস্তি আনছে, তেমনি তৈরি হচ্ছে এক মারাত্মক পরিবেশ সংকট। কারণ ভারতে বিদ্যুৎ উৎপাদনের প্রায় 70% এখনো কয়লার উপরই নির্ভরশীল। এসি ব্যবহারের বাড়তি চাপ বিদ্যুৎ চাহিদা 3 গুণ পর্যন্ত বাড়াতে পারে বলেই সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2024 ছিল 1901 সালের পর থেকে দেশের সবচেয়ে উষ্ণ বছর। দিল্লি, রাজস্থান, মহারাষ্ট্র, ওড়িশায় মে মাসে তাপমাত্রা একাধিকবার 48-49 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। 2012 থেকে 2021 সালের মধ্যে হিট স্ট্রোকে দেশে মারা গেছেন প্রায় 11,000 মানুষ। জনস্বাস্থ্য গবেষণায় বলা হয়েছে, প্রকৃত সংখ্যাটি সরকারি হিসেবের চেয়ে অন্তত 5 গুণ বেশি হতে পারে, কারণ অধিকাংশ মৃত্যুতে উষ্ণতাকে প্রত্যক্ষ কারণ হিসেবে উল্লেখ করা হয় না। জলবায়ু বিশেষজ্ঞদের মতে এসি ব্যবহারে 3টি মূল সমস্যার সৃষ্টি হয়। বিদ্যুৎ চাহিদা বৃদ্ধি, যা অধিকাংশ ক্ষেত্রে কয়লা পোড়ানো বিদ্যুৎ দিয়েই পূরণ করা হয়। রেফ্রিজারেন্ট নির্গমন, বিশেষ করে হাইড্রোফ্লোরোকার্বন, যা শক্তিশালী গ্রিনহাউস গ্যাস। তাপ নির্গমন, যা শহরের বাইরের তাপমাত্রা বাড়ায়। আরবান হিট আইল্যান্ড সৃষ্টি করে। জাতিসংঘের পরিবেশ কর্মসূচি কুল কোয়ালিশন অনুযায়ী 2050 সালের মধ্যে ভারতের এসি ব্যবহার একাই দেশের মোট কার্বন নিঃসরণের 1/4 এবং সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদার প্রায় অর্ধেকের জন্য দায়ী হবে। ভারতে ইনভার্টার প্রযুক্তির দ্রুত বিস্তার এবং এনার্জি স্টার রেটিং ব্যবস্থার বাধ্যতামূলক হওয়া এসি ব্যবহারে কিছুটা সাশ্রয় ও সচেতনতা এনেছে। বর্তমানে বাজারে প্রায় 70% এসি ইনভার্টার প্রযুক্তি, যা তুলনামূলকভাবে 20 থেকে 30% বিদ্যুৎ সাশ্রয় করে। ভারত সরকার 24 ডিগ্রি সেলসিয়াসকে এসির ডিফল্ট তাপমাত্রা হিসাবে নির্ধারণ করেছে এবং এটি নিয়ন্ত্রণে রাখারও প্রচার চালাচ্ছে। বিশ্বের দ্রুততম বর্ধনশীল এসি বাজার হওয়া সত্ত্বেও ভারত এখনও গ্লোবাল কুলিং পেজে স্বাক্ষর করেনি, যেখানে 2050 সালের মধ্যে এসি ব্যবস্থার জলবায়ুর ওপর প্রভাব কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যদিও একাধিক ভারতীয় সংস্থা উচ্চ কার্যকারিতা সম্পন্ন পরিবেশ বান্ধব প্রযুক্তিতে বিনিয়োগ করছে, কিন্তু জাতীয় স্তরে সমন্বিত কোনো নীতিমালা এখনো তৈরি হয়নি। একদিকে তীব্র গ্রীষ্মে কোটি কোটি মানুষের স্বস্তির প্রয়োজন, অন্যদিকে পরিবেশগত ভারসাম্য রক্ষা। এই দুইয়ের মাঝে ভারতে এসি ব্যবহারের বর্তমান ও ভবিষ্যৎ অবস্থা এক জটিল সমস্যা তৈরি করেছে। প্রযুক্তির সদ্ব্যবহার, নবায়নযোগ্য শক্তির প্রসার ও শক্তিশালী নীতিমালার মাধ্যমে এই দ্বন্দ্ব সামলানো সম্ভব। না হলে এসির স্বস্তি হয়ে উঠতে পারে ভবিষ্যতের অস্বস্তির কারণ। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো ওয়েদার আপডেটে। মঙ্গলবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রাজ্যেও। বঙ্গের বেশ কিছু জেলায় বিকেলের দিকে বৃষ্টি নামতে পারে, সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর একই সঙ্গে দক্ষিণবঙ্গের 4 জেলায় মঙ্গলবারও তাপপ্রবাহের সতর্কতা রয়েছে, তবে আগামী সপ্তাহ থেকে কমতে পারে তাপমাত্রা। গত সপ্তাহ থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই গরম ফিরতে শুরু করেছিল। হাওয়া অফিস বলছে, শুষ্ক পশ্চিমা বায়ু এবং উত্তর পশ্চিম দিক থেকে আসা গরম বাতাসের কারণেই তাপপ্রবাহের পরিস্থিতি দেখা দিয়েছে বঙ্গে। সোমবার দমদম, সল্টলেক সহ বিভিন্ন জায়গায় তাপমাত্রা 40 ডিগ্রির গণ্ডি পেরিয়ে গিয়েছিল। তবে রাতের দিকে কিছু কিছু জায়গায় সামান্য বৃষ্টি হওয়ায় মঙ্গলবার সকালের দিকে কিছুটা গরম কমেছে। মঙ্গলবার 24 পরগনা, ঝাড়গ্রাম, নদিয়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে। পাশাপাশি মঙ্গলবার পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও পুরুলিয়ায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। সারা সপ্তাহ জুড়েই দক্ষিণবঙ্গে দেখা যাবে কম বেশি একই চিত্র। তাপপ্রবাহের পাশাপাশি পাল্লা দিয়ে চলবে ঝড় বৃষ্টি। তবে বৃষ্টি হলেও আগামী 4-5 দিনে রাজ্যের দিনের তাপমাত্রায় বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তারপর থেকে 2-3 দিন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমবে বলে জানিয়েছে আলিপুর। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 4 দিন ধরেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ে। ওই জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার। তবে মালদাহ ও দক্ষিণ দিনাজপুরের তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।